বলতে চাচ্ছিলাম, যা চিন্তা করে আসছিলাম সবকিছু তালগোল। এখন আমি কিভাবে শুরু করব সেটা নিয়েও আমি কনফিউজড। আমি আবার নতুন করে সাজেছি। এটার মধ্যে অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আছে। যদি কেউ মনে করে আদারওয়াইজ কোনো সমস্যা নেই। তো আমি আমার আগে আইডেন্টিটিটা দিয়ে শুরু করি। নাম বাপের নাম দিয়ে ঠিকানা দিয়ে শুরু করতে হয়। সেটা হচ্ছে আমি শুরু করতেছি কিন্তু রুম্মানের কন্টিনিউয়েশন। সো এটা রুম্মানেরই লেকচার এক্সটেন্ডেড। রুম্মানের শেষ কথাটা ছিল কালেকটিভ। আমার আসলে এই টকের জিসটা হচ্ছে কালেকটিভ। তো শুরুটা হচ্ছে আমার দাদা কৃষক ছিল। তারপরে আমার বাবা লেখাপড়া করে ইকোনমিক্স ছিল, প্ল্যানিং কমিশনে কাজ করতেন। তারপরে আমার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য, মনে করি সৌভাগ্যই আমি আর্কিটেকচারে পড়তে পারছি। পড়ার পরে আর আর্কিটেক্ট হতে পারি না। তো পড়ার পরে আমি আলটিমেটলি বিল্ডার হয়ে গেছি ইমিডিয়েটলি। এর অনেক গল্প আছে, গল্পটা ইয়ে নেই। বিল্ডার হয়ে আমার সবসময় একটা দুঃখ ছিল, এখনো আছে, যে আমি যাদের জন্য বিল্ড করতে চাই গভীরে, তাদের জন্য বিল্ড করতে পারি নাই। আমার প্রথম একটা এফোর্ট ছিল শুরু। সুভাস্তু নজর ভ্যালি, নতুন শতকের নতুন নগরী, ডিপ্লোম্যাটিক জোন, বাড়িধারার সন্নিকটে বাংলাদেশের বৃহত্তম অত্যাধুনিক অফিস, অ্যাপার্টমেন্ট ও শপিং কমপ্লেক্স, স্টুডিও অ্যাপার্টমেন্ট সহ বিভিন্ন আয়তনের ফ্ল্যাট, এককালীন মূল্য পরিশোধে মাত্র 4.5 লক্ষ টাকায় অ্যাপার্টমেন্ট, চলন্ত সিঁড়ি, ক্যাপসুল লিফট, সিসিটিভি সহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শপিং, কমিউনিটি হল, সুইমিং পুল, হেলথ ক্লাব, প্লে এরিয়া, আধুনিক স্থাপত্য শৈলী ও মনোরম পরিবেশের এক অপূর্ব সমন্বয়। সুভাস্তু নজর ভ্যালি, নতুন শতকের নতুন নগরী। আমরা 92-তে পাস করি। 94-এ সুবাস্তু, ইট ওয়াজ এ কালেকটিভ অফ 5 জন বন্ধুর কালেকটিভ হওয়ার কথা ছিল। তাদের মধ্যে একজন শিক্ষক হয়ে গেল, হাসানুল্লাহ মজুমদার, জুয়েল আবিদ, যারা ছেড়েন জুয়েল আবিদ, শিপন আর আমি 4 জন। তো আহসান শিক্ষক যেহেতু হয়ে গেল, সে আর আমাদের কালেকটিভে আলটিমেটলি থাকতে পারলো না। আমরা 4 জন মিলে শুরু করলাম। 5 জন ছিলাম। বইটা থাকা অবস্থা আমাদের প্ল্যান ছিল 5 জনই এই কাজটা করব। আমাদের যারা ওই সময় চেনেন, আমরা 4-5 সবাই একসাথে হাঁটতাম, একসাথে 24 আওয়ার্স আমরা একসাথেই থাকতাম। হাসান আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল ইউনিভার্সিটিতে। আর বাকি 4 জন আমরা শুরু করলাম 94 সালে শুরু করলাম। 94 সালে আমরা সুবাস্তু তৈরি করলাম। তো 94 থেকে আমরা 2017, 2007-এ আমাদের এক পার্টনার ওর মতো আলাদা হয়ে গেল, আমরা আলাদা হলাম। 2017-তে আবার আমি একা হয়ে গেলাম, ওরা আলাদা। এটা হলো সংসারের নিয়ম। সংসারের ছেলে মেয়ে বড় হলে, বয়স্ক হলে আলাদা আলাদা বিয়ে দিয়ে যেমন সংসার আলাদা হয়ে যায়, সো পার্টনারশিপ ওরকম। তো 2000, আর আমার ভিতরে দুঃখ যে আমি আর্কিটেক্ট না, আমি আর্কিটেকচার প্র্যাকটিস করি না। 2013 সালে শখ হলো যে আমি একটু আর্কিটেকচার বোঝার চেষ্টা করব। তখন আমাদের গ্রামে একটা ছোট্ট, আমার দাদার একটা বাড়ি ছিল, সেই বাড়িটা আমি করব, কিন্তু আমার তো আসলে ওই যোগ্যতা নাই। তখন আমি আমাদের শ্রদ্ধেয় রানা ভাইকে, ওনার কাজ আমার খুবই পছন্দ, রানা ভাইকে বললাম, রানা ভাই এটা কিন্তু আমরা করতে হবে, 2 জনে মিলে করব। আপনি ডিজাইন করবেন আর আমি কিন্তু বানাবো। রানা ভাইকে নেওয়ার 2টা উদ্দেশ্য। যেহেতু আমি বানানোর ব্যাপারে, রানা ভাই ওই সময় অসাধারণ একটা কাজ করে ফেলছে আপনার রামনগরে। ওটার যে, আমি আর্কিটেকচারাল ক্রিটিসিজম করার মতো যোগ্যতা নাই, বাট ওটার যে বানানো, মেকিং অফ দ্যাট বিল্ডিং অসাধারণ। আর আমার ছোটবেলাটা হলো সংসদ ভবন এলাকায় কাটছে। আমি শেরেবাংলা নগরে আবু আবাসের কম্পোনেন্ট থাকতাম। আমরা 70 প্ল্যানিং কমিশন, আমি 75-এ প্রথমে থাকি। তারপরে আমি 98 পর্যন্ত শেরেবাংলা নগরে সংসদ ভবন হওয়া দেখা। তো ওইখানে তো ব্রিকের উপরে আমার একটা সবসময় ফ্যাসিনেশন ছিল। সেইটারই আবার সংসদ ভবনের এক ধরনের এক্সপ্রেশন ওই কমপ্লেক্সের। রানা ভাইয়ের কাজে আমার গ্রামের পাশে 5-6 মাইল দূরে। রানা ভাইকে নিয়ে আমি জার্নি শুরু করলাম। রানা ভাই আঁকে। রানা ভাইকে বলি, রানা ভাই জানালাটা এরকম হয় কিনা, কো-ক্রিয়েশন। হ্যাঁ হ্যাঁ এটা হয়, তো এটা একটু এরকম করো। অ্যালুমিনিয়াম দিয়ে জানালা একটা বানালাম, তারপর পছন্দ হচ্ছে, রানা ভাই এটা জানালাটা লোহা দিয়ে কি বানানো যাবে? বানাও। মানে কোনো না নাই, এই যে মিলেমিশে ডিজাইন করা যায় কিনা আমি জানি না। তো এটা আমার সৌভাগ্য যে আমার আর্কিটেক্ট হয়ে ওঠার যে সাধনার, সেটা হলো রানা ভাইয়ের অংশ থেকে শুরু হলো।
তারপরে আমরা 2017-তে আমরা যখন আলাদা হলাম, আলাদা হওয়ার পরে আমার আর একটা দুঃখ আসলো গৌতম বুদ্ধের মতো, যে আমি সবার লোকের জন্য এত কিছু বানাই, এত কিছু ঘর বাড়ি বানাই, তা আমার যারা লোক তাদের একটা ঘর কি হবে না? সেই দুঃখ থেকে এর মধ্যে কবিরের সাথে আমার অনেক সখ্যতা যোগাযোগ। কবির আমার গ্রামে যায়, আমি কবিরের বাড়ি যাই, থাকি। তো তখন এই কবিরের সাথে আলাপ আলোচনা শুরু হলো যে কবির এটা আসলে কবিরের কাছে আমি বুঝলাম আসলে এমপ্যাথিটা কি জিনিস। ডিজাইনের আসলে শুরু হচ্ছে এমপ্যাথি দিয়ে। আমরা তো ডিজাইন টপ ডাউন ভাবি যে আচ্ছা ঠিক আছে, প্রোগ্রাম একজন দিয়ে দিবে, আমরা বানাই দিব, তারপরে খাইলে খান না খাইলে যান। এটা হচ্ছে আমাদের ওল্ড স্কুল অফ ডিজাইন। কবিরা আমাকে যেটা শেখালো যে না, যে যার জন্য বানাবো তার দুঃখ কষ্ট যদি আমি ধারণ না করি তাহলে আমার ডিজাইন স্টার্ট হয় না, এবং আমি এটা বিশ্বাস করলাম। তারপরে 18 সালের দিকে আমরা আমাদের অফিসের ছেলেপেলেদের দিয়ে একটা জমি কেনার চেষ্টা করলাম, এবং আমরা অলরেডি 10 কাঠা জমি কিনে ফেললাম। এখন বানাবো কিভাবে? প্রথমে কবিরকে বললাম, কবির ওদের হচ্ছে টাকা হচ্ছে খুবই সামান্য, এই টাকা দিয়ে কিভাবে, সবাই বলে যে আমাদের হিসাব আসে 400 500 600 স্কোয়ার ফিটের বাড়ি। এইটা যারা ইউজার তারা কোনোভাবে এটা মানতে 500 400 400 স্কোয়ার ফিটের বাড়ি হয় কিনা। তখন আবার আমাদের পোকা কবিরের টিম আসলো, তারা আমাদের সাথে আচ্ছা এবার যাই। আমি এইটা অ্যাজ পার স্লাইড যাচ্ছি না, আমি হ্যাঁ, এরপরের ছবিগুলো দেখো। এই যে বন্ধন, এটা প্রজেক্টটা, হ্যাঁ এখানে যাও আর একটু উপরে, আগের ছবিটা নাজমের আগের ছবি, এটা তো এইটা হচ্ছে কবির তো শুধু কমিউনিটির সাথে কাজ করে, কিন্তু প্রফেশনালদের সাথে কাজ করার যে কোলাবোরেশন বা কালেকটিভ, সেটার ধারণা এই প্রজেক্ট থেকে আসলো। এখানে এখানে অন্তত 10-12 জন আর্কিটেক্ট কাজ করেছে। কবিরের সাথে কতজন ছিল না জানি না, আমি পোকাতে অনেকে এখানে ছবি পাবো আমরা। নাজ ভাই আবার উনি এখানে আরো অনেকজন, অনেক অনেক অন্তত 4-5 জন মেধাবী ছেলেদের উনি অ্যাসাইন করলেন। করার পরে এটা নিয়ে বিস্তর রিসার্চ ওয়ার্ক হয়েছে। আমার জানা মতে আমার লাইফে আমি যত ধরনের আপনাদের বিল্ডিং 100 খানিক বানাইছি, কিন্তু এই ছোট্ট প্রজেক্টে যে পরিমাণ ব্যাকগ্রাউন্ড রিসার্চ করা হয়েছে আমাদের প্রজেক্টে আমার লাইফে আমি দেখি না। ইভেন আমি অন্য কোনো প্রজেক্টে আমার জানা নাই এই এত ছোট একটা প্রজেক্টে এত ইনডেপথ রিসার্চ হয়েছে কিনা। সেটা নাহাজ ভাইয়ের যে ডিজাইনের সেন্সিটিভিটি, সেই কনটেক্সটে মানে অসাধারণ কাজ করছে নাহাজ ভাইয়ের টিম। এখানে অনেকেই আছে, একটু যদি হাত তোলেন সবাই, যে কেউ থেকে থাকেন ওই টিমের মধ্যে কেউ আছেন। আমি কালকে দেখছিও যে একজন আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যাই আমরা। এটা হচ্ছে আমাদের যাদের বাড়ি ওই যে স্বার্থ কম কিন্তু স্বাদ অনেক বেশি, এই স্বার্থ স্বাদের মিলানোর জন্যে এই যে এখানে সোয়েলি সবাই আছে পোকার, তারা মিলে তাদেরকে কনভিন্স করতে পারলো যে এই 500 স্কোয়ার ফিট একটা বাড়ি বানানো যাবে। কিভাবে বানানো যায়? নাজ ভাইয়ের কাছে, নাজ ভাইকে রাত 12টার সময় নাজ ভাইয়ের সাথে মিটিং। নাজ ভাই কিভাবে ছোট বাড়ি বানানো যাবে? নাজ ভাইয়ের ইতিহাসে এত ছোট প্রোগ্রামের বাড়ি আমি জানি না কেউ তাকে বলার জন্য ধরছে কিনা, বাট আমার ওই প্রিভিলেজ আছে। আমি সবার সাথে, আমি মনে করি সব আর্কিটেক্টের সাথে আমি যে কোনো জিনিস জোর করতে পারি। সেই প্রিভিলেজের এগেনস্টে নাজ ভাইয়ের সাথে আমরা কাজ শুরু করলাম। নাজ ভাই নাজ ভাই খুশি মনে আনন্দের সাথে আমাদের সাথে কাজ করলেন। আমাদের রিকোয়ারমেন্ট ছিল এটা 9 কাঠা জমি, স্যার 10 কাঠা 9.45 ইউনিট করতে হবে। আমাদের ফার রুলে করা যাবে না। আমাদের এখানে আইডিয়াটা ছিল যে আমরা 500 অ্যারাউন্ড 500 স্কোয়ার ফিটের পরে যাও। এটা হচ্ছে এই রিসার্চের ওদের রেজাল্ট। আমি একটু পড়ি সেন্টেন্সটা। এ কমিউনিটি অফ সুবাসু current employees with various service experiences got a combined plot with a vision to have a shared dwelling and sensitive design within the limit of affordability. আমরা অ্যাফোর্ডেবিলিটি দিয়ে কথা বলি, অ্যাফোর্ডেবিলিটিটা উইদিন দ্য লিমিট অফ অ্যাফোর্ডেবিলিটি, এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাফোর্ডেবিলিটি কিন্তু এক একজনের জন্য এক এক রকম। এই যে শব্দগুলো এই যে আমাদের কালকে কিওয়ার্ড নিয়ে প্লে করতেছে, এই আমাদের ডিজাইনে এটা খুবই ইম্পর্টেন্ট। তো তারপরে প্রজেক্টটা এখনো শুরু হয়নি, যেহেতু এই কারণে কিন্তু জমিটা আছে, জমির দাম কিন্তু 2 থেকে 3 গুণ বেড়ে গেছে অলরেডি।
তো যারা জমিদার কিনেছে দে আর হ্যাপি, বিল্ডিং দেরি হয়েছে কি হয়েছে, কিন্তু জমির দাম তো বেড়ে গেছে, সো তারা আনহ্যাপি না। তো তখন থেকে আমার মাথায় আসলো যে আচ্ছা ঠিক আছে, কালেকটিভলি এটা কিভাবে রিজলভ করা যায় একটা হাউজিংয়ে। সেটার থেকে আমি এক্সটেন্সিভলি খোঁজাখুঁজি শুরু করলাম, খোঁজাই বলবো, কোয়েস্ট, নট নট কোয়েশ্চেনিং। তারপরে আমরা বললাম যে কালেকটিভ কি, কমিউনিটি, কমিউনিটি ইজ এ বিগ থিং, কালেকটিভ আর একটু ছোট, এটা ম্যানেজেবল, স্কেলেবল, ঠিক আছে। যেখানে কিন্তু কালকের থেকে আজ পর্যন্ত প্রত্যেকের কথার শেষ শব্দটা যদি বুঝে থাকি, দ্যাট ওয়াজ কালেকটিভ। যে আমরা সবাই আছি, আমরা যদি এক না হতে পারি, ঠিক আছে, আত্মা যদি পরমাত্মার সাথে যদি না মেশে, যদি আমরা সবাই মনে না করতে পারি তুমি আর আমি এক, তাহলে কিন্তু কালেকটিভ হবে না। তো ওইখানে ওই ইমোশন এবং ওই এমপ্যাথিটা থাকতে হবে বিটুইন আওয়ার সেলফ। তারপরে যাই মাল্টিডিসিপ্লিনারি প্ল্যাটফর্ম ফর সাস্টেনেবল হাউজিং সলিউশন, সাস্টেনেবল, এটাই হচ্ছে আমাদের এই কালেকটিভ। আমরা যে কালেকটিভটা চাচ্ছি সেটা বলছি মাল্টিডিসিপ্লিনারি প্ল্যাটফর্ম ফর সাস্টেনেবল হাউজিং সলিউশনস। এই সলিউশনসের মধ্যে কারা কারা থাকবে, যাও তারপরে যাও। এই কালেকটিভের মধ্যে আমাদের অনেককে লাগবে, শুধু আর্কিটেক্টরা হলে হবে না। কারণ হচ্ছে আর্কিটেক্টরা হচ্ছে ডিজাইন লিডার হিসেবে থাকবে, এবং এটা কো ক্রিয়েশন মেথডে করতে হবে, যেটা আমি কবিরের কাছ থেকে বোঝার চেষ্টা করি। ইঞ্জিনিয়ার্স লাগবে, স্ট্রাকচার, আমাদের ওই প্রজেক্টে ফখরুল আমিন স্যার হি এগ্রিড যে আমাদের সাথে কাজ করবে। প্ল্যানার্স আমাদের লাগবে বড় ছোট ক্ষেত্রে। আমাদের বাজেটিং, আমাদের মোস্ট প্রজেক্টের কিন্তু বাজেট ফেল করে, টাইমও ফেল করে, বাজেট ফেল করেছে। আমাদের অ্যাকাউন্টিংটা লাগবে। আমার লাইফের সবচেয়ে বড় ভুল, আমি কখনো অ্যাকাউন্ট বোঝার চেষ্টা করি না। আমি 2017 এটা রিয়েলাইজ করছি, তারপরে এখন আবার অন্যদেরকে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এগুলো নিয়ে গল্প করি। ব্যাংকার্স লাগবে। হাউজিং ইজ এ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, ইটস নট ফিজিক্যাল আর্কিটেকচার অর ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট। তো ফাইন্যান্সিয়াল মডেলিং, এই যে মাহমুদারাও যেসব বলে, যে ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল। সরকারও লাগবে। তো এই সবাইকে মিলে কঠিন মনে হচ্ছে, তো আমরা যদি একটা দুইটা ইনিশিয়েটিভ করতে পারি তাহলে সবাইকে আনা যাবে, এটা আমার বিশ্বাস। এবার আমি একটু থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে যাই, যে এটার হচ্ছে যে দামটা কিভাবে কমাবো উইদিন দ্য লিমিট অফ অ্যাফোর্ডেবিলিটি। দ্যাট ইজ দ্য ক্রিটিক্যালিটি অফ হাউজিং, অ্যাফোর্ডেবিলিটি। আমরা যতই যেখানে কথা বলি না কেন, এই এই শব্দটা আসলে বুঝতে, তো সেটা আমরা বোঝার জন্যে আমি এটার টেকনিক্যাল টুল, আমি এটা ভেরি থিওরিটিক্যাল জাস্ট পয়েন্টগুলো বলে যাচ্ছি। বিল ইনফরমেশন মডেলিং, যেটা আমাদের কস্ট এফিসিয়েন্সি ডিজাইনে কাজে লাগবে। প্রজেক্ট টুলস, এটা প্রজেক্ট কমিউনিকেটিং বিটুইন পার্টিজ, সেটার জন্য এটা টুল আছে। কো ডিজাইন প্ল্যাটফর্মস, কো ডিজাইনিং এর অনেকগুলা মেথোডোলজি আছে, ফ্রেমওয়ার্কস আছে। কমিউনিকেশনেরও অনেকগুলা টেকনোলজি আছে। এটা আমি ডিটেলে যাবো না, এটা আমরা পরে দেখে নিতে পারবো। নেক্সট, কোলাবোরেটিভ ফ্রেমওয়ার্ক আছে, পরেরটাই যায়। আচ্ছা একটু আগে যাই, এটা আগে 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 যাই। এটা কমিউনিকেশন অ্যান্ড ট্রাস্ট ফ্রেমওয়ার্কের মধ্যে মেজর এটা হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড ট্রাস্ট, বিম সেন্ট্রিক ইন্টিগ্রেটেড ওয়ার্কফ্লোজ, এজেন্ট, আচ্ছা, এজেন্ট বেস, কোল্যাব, ট্রাস্ট ডিভিশন, কনসাস, ডিজাইন থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভ। ডিজাইন থিঙ্কিং হচ্ছে এমপ্যাথি দিয়ে শুরু হয়, এবং ইট ইজ এ কোলাবোরেটিভ ডিজাইন, যেটা কবিরা করছে, এখন সবাই দিকে যাচ্ছে। তো ডিজাইন থিঙ্কিংটা হলো কোর থিওরিটা হচ্ছে এটা। নেক্সট, আর টোটাল থিওরিটিক্যাল প্ল্যাটফর্ম যেটা বলছি আমরা, সেটা হলো পোস্ট নর্মাল টাইমস থিওরি। আমরা কিন্তু পোস্ট মডার্ন টাইমের পরে 2005 সালের পরে আমরা পোস্ট নর্মাল টাইমসে চলে আসছি। সো এটা আমাদেরকে বুঝতে হবে। এটা বেসিক্যালি একটা কমিউনিটি কিভাবে একটা বিগ প্রবলেম, কমপ্লেক্স প্রবলেম সলভ করে, সোশিও পলিটিক্যাল প্রবলেম সলভ করে। পোস্ট নর্মাল সায়েন্স, ডিজাইন থিঙ্কিং, আবারও বলছি, আর একটা সিস্টেমস থিঙ্কিং, যে আমাদের এই পুরো নেচারে, সব জায়গায়, ইউনিভার্সে অনেকগুলো সিস্টেমস থাকে। আমরা যদি সিস্টেমসের ইন্টার রিলেশনটা বুঝতে পারি, তখন এটার ইনডেপথ আমরা আলাপ করতে পারবো। বাট এটা মোটামুটি এইটা দিয়ে আমরা অপটিমিস্টিক একটা জায়গায় বিলিফ সিস্টেম আমার আসছে, যেটা আমি হয়তো অন্যদেরকে বুঝাতে পারবো। নেক্সট, এটা আমরা কালেকটিভ কিভাবে মোবিলাইজ করবো এটা বলার দরকার নেই, অলরেডি সবাই কালেকটিভের জন্য রেডি হয়ে গেছে, এটা বলার কিছু নেই। নেক্সট, এখন আমাদের যেটা ভিশন, ইট ইজ মাই ভিশন না, ইট ইজ আওয়ার ভিশন। শব্দটা ভুল আছে, মানে আমি কারেক্ট করলাম আজকে। ইট ইজ আওয়ার ভিশন টু বিল্ড এ ন্যাশনাল প্ল্যাটফর্ম, এ কালেকটিভ মুভমেন্ট দ্যাট ব্রিংস টুগেদার architects, engineers, planners, financial institutions, and government agencies, and renters. Renters কেন?
বিকজ যে ভাড়া নিয়ে কোনোদিন বাড়ির মালিক হতে পারবে না, ও হচ্ছে আমার আসলে টার্গেট গ্রুপ। যে ভাড়া থাকে কিন্তু কখনো বাড়ি মালিক হওয়ার সাহস করে না, ঠিক আছে? তো অ্যাসপায়ারিং টু ওন এ হোম, ঠিক আছে? এইটা হচ্ছে, আমরা যদি বলি আমাদের কালেকটিভ ভিশন, তাহলে এই এটা কে করবে? এ মুভমেন্ট লিড বাই ভিশনারি আর্কিটেক্টস শেপিং ইনক্লুসিভ অ্যান্ড রেজিলিয়েন্ট কমিউনিটিস। নেক্সট, আমাদের নজর ভ্যালি বিজনেস ওয়াইজ ইট ওয়াজ এ ফেইল প্রজেক্ট। আমার ড্রিমটা, বাট আমরা কিন্তু আর দ্বিতীয় নজর ভ্যালি করতে পারিনি। 400 স্কোয়ার ফিট কেন একটা দেখলাম 4.5 লাখ টাকা, তখন আমরা ফ্ল্যাট বিক্রি করছিলাম 400 স্কোয়ার ফিটের স্টুডিও। এটা এখনো দরকার। নজর ভ্যালিজ বিজনেস মডেল কুডন্ট লাস্ট, বাট বন্ধন আমাদের এই যে মডেলটা, ইটস এ মডেল, কালেকটিভ মডেল। এটা ভিশন ক্যান অ্যাচিভ বাই ফিউচার আর্কিটেক্টস। আজকে যদি সবাই যদি আমাদের সাথে জয়েন করি এই হাউজিং মুভমেন্টে, তাহলে কিন্তু আমরা ওইরকম হাজার হাজার নজর ভ্যালি বানাতে পারবো সারা বাংলাদেশে। কিভাবে পারবো? কয় মিনিট আছে? শেষের দিকে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমি, আমার আগে কে যেন বললো, রুম্মান আর তুমি বললা একটু কথা। আচ্ছা, রুম্মান আর মননের যে জায়গাটা, আমরা যদি আর্কিটেক্টরা একটু উঁচু জাত, আমরা যদি একটু কন্ট্রাক্টর, আমি তো কন্ট্রাক্টর, একটু নিচু জাত, আর্কিটেক্টরা যদি একটু বিল্ড করা শেখে, আর কন্ট্রাক্টররা যদি তার আর্কিটেক্টদের রেসপেক্ট করা শেখে, আমরা যদি মাঝের জায়গায় মিডল গ্রাউন্ডে আসতে পারি। একটু আগে যে ডিসকোর্সটা ছিল সেটা হচ্ছে মনন এবং আমরা যদি বানাই দিতে পারি, তাহলে কিন্তু লাইফ ইজি হয়ে যায় এবং আমরা কম দামে বানাতে পারি। অসাধারণ এই প্রজেক্টটা আমি দেখতেছিলাম, সকালবেলা ঘুরলাম, দেখলাম এই যে হোল প্রজেক্টটা আমাদের সোহাগ ভাই আছেন কিনা আমি জানি না, এটা একটা অসাধারণ কস্ট অপটিমাইজেশনের প্রজেক্ট। এখান থেকে আমাদের সব আর্কিটেক্টদের শেখার সুযোগ আছে আমি মনে করি। এটা আমি আগে কখনো এখানে আসি নাই, এবং এখানে দেখেন সব মানে আমাদের সমস্ত শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন, আমাদের ভেরি প্যাশনেট ছোট ভাইরা যারা আছেন। তো হ্যাঁ, ভাই বোন একই শব্দ, জেন্ডার বায়াস না, ঠিক আছে? তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আহ, এটা এটা শেষ আমি কনক্লুড করি, সেটা হচ্ছে এই যে ইভেন্টটা, এটার জন্য আমি স্পেশালি সবচেয়ে বেশি ধন্যবাদ দিই সোহাগ ভাই, যে আমাদেরকে ভেন্যুটা দিয়েছেন। আর এখানে আমাদের, এবার মন বলি অসুবিধায়, মেরিনা, তারপরে বাকি যারা আছে তারা, এই যে রাশেদ, তো এদের সাথে আমার খুব, বিশেষ করে মেরিনা বাদে বাকি অনেকের সাথে আমার, ইভেন কবিরের সাথে ঝগড়াঝাটির, কারণ আমার অনেক কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন কবির আমার লাইফে ক্লিয়ার করে দিছে। তারপরে যে রাশেদ, ডিজাইন নিয়ে ওদের সাথে ঝগড়াঝাটি হয়, অনেকেই আছে আমাদের, আহ, এরা সবাই আর কি, অনেকেই আছে, আমাদের বায়াজিদ আছে। সো আই এম লার্নিং ফ্রম দেম অ্যান্ড আই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউ অলওয়েজ। আমি চাই যে সবার, আপনাদের এবং তোমাদের জন্য আমার 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 আর্কিটেকচারের জার্নিটা যেন তোমরা আমাকে এমপ্রেস করো, ফ্রম এ বিল্ডার টু অ্যান আর্কিটেক্ট। এবং শেষে আমি কৃষক হতে চাই, এবং এটা কালেকটিভ ফার্মিং, এবং সেটারও আমরা চেষ্টা, কবির জানে, আমরা চেষ্টা করে যাচ্ছি, কোনো একদিন হয়তো সেটা হতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ, অসাধারণ একটা অনুষ্ঠান, এইটা আমরা বারবার করতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রশ্নটা হলো যে আপনি তো বললেন যে সম্ভব, কিভাবে সম্ভব সেটা বলেন নাই, সেটা একটু বলেন। মানে কোনো স্পেসিফিক প্লট নিয়ে যদি বলতে পারেন। আমাদের কোনো কয় মিনিট সময় আছে রাশেদ, তুমি বলো? 10 ধর না, ওই যে 4 জনের 2.5 মিনিট করে, আমার এটা তো শেষ হবে না, বুড়া হয়ে গেছিল। বুড়ো মানুষের স্টোরি থাকে, আর কিছু থাকে না, তো গল্প শুরু করলে শেষ হয়। আচ্ছা, কিভাবে করব? আমি কতগুলা স্পেসিফিক সিচুয়েশন বলি। রিসেন্টলি আমাকে আমাদের বন্ধুরা বেশিরভাগই রিটায়ারমেন্টে চলে গেছে বা যাচ্ছে, বা আমাদের আগে পরে, সবাই বলছে যে আমরা এই তারপরে কোথায় যাব। রিটায়ারমেন্ট, আমাদের লাইফের ডিজাইন কিন্তু রিটায়ারমেন্ট করতেছে। লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে, সে চড়ে ঘরটার করে ছেলে মেয়ে মানুষ করে, তারপরে আবার লোনলি লাইফ, আর কোথায় যাব আমরা? সবার একটা অ্যাসপিরেশন যে আমরা এবার একটা জায়গা সবাই মিলে মাঝে মাঝে এক জায়গায় থাকতে পারি কিনা, ঠিক আছে? এটা একটা প্রজেক্ট। আরেকটা হচ্ছে যে
এই যে মাঝে মাঝে আমরা কোথাও আসতে পারি, এটা হলো একটা স্পেসিফিক গ্রুপের। এই যে মাঝে মাঝে কালকে নাজ ভাইয়ের সাথে কথা হচ্ছে, নাজ ভাই আমরা যদি কক্সবাজার একটা জমি কিনে ফেলতে পারি, এই যাই হোক না কেন, তো মাঝে মাঝে এসে আমরা থাকলাম 7 দিন 10 দিন, হঠাৎ মনে হলো থাকলাম। এই এত দামি রিসোর্টে এত পয়সা দিয়ে তো সবার পক্ষে সবসময় থাকা সম্ভব না। কিন্তু এই যে আমরা একটা ঘরের মধ্যে যে পরিমাণ উইজডম এবং যে পরিমাণ এনার্জি পেলাম, আমার তো এরকম একটা ঘরও দরকার। এই ঘর না হলে তো আমরা কালকে রাত্রেবেলা যদি স্বপ্ন না হতো, আমরা যদি পূর্ণিমায় যদি সাগরের নিচে বসে সাগরের শব্দের সাথে নাচ ভাইয়ের জোরে জোরে গল্প করতে পারতাম, অথবা মেরিনার গল্প শুনতে পারতাম, অথবা ওর ওর দোতারার, কালকে ওর গরু হারায় গেছিল, তা ওর দোতারার গান যদি শুনতে পারতাম। তারপরে এই যে তারপরে অনেককে আমি চিনি না, তাদের সাথে গল্প করার আমার এখানে আসা একটা বড় অংশ ছিল যে গল্প করা। তো এরকম একটা প্রজেক্ট কি হতে পারে না স্পেসিফিক? সেটা হচ্ছে যে আর্কিটেক্টরা ডিজাইন করছে। এখন আইপিডি বলে একটা জিনিস আছে, ইন্টিগ্রেটেড প্রজেক্ট ডেলিভারি। ওইখানে কি করে, বিল্ডার, আর্কিটেক্ট, ওনার একসাথে বসে। এটা একটা ওপেন বুক মডেল। ওইখানে যে বিল্ডার আর্কিটেক্ট বলে যে, সরি, ওনার বলে যে ভাই আমার এই বাজেট এই টাইম, তখন ইয়ে করে বিল্ডার এবং আর্কিটেক্ট বসে বসে দুইজনে কনভারসেশন করে ওইখানে নেওয়া যায় কিনা, এটাকে বলে টার্গেট ভ্যালু ডিজাইন। সো ওইটার মধ্যে রিজলভ করে প্রজেক্টটা সলভ করা যায়। আমাদের বন্ধনটা কিন্তু অলমোস্ট সেম মডেল, এবং ওইটা কিন্তু আমরা বানাবো অলরেডি। আমরা এখানে অনেক আর্কিটেক্ট, আমাদের স্ক্র্যাপ ইয়ার্ড আছে, আমাদের একটা ওয়ার্কশপ আছে। আমি ছোটবেলা থেকে আমি বিল্ডার, সো এখন আমি সবই বানাই। তো আমাদের ওইখানে প্রতিটা ডিটেল কতভাবে খরচ কমানো যায় সেটা করার জন্য আমাদের মানে আমরা কাজ করছি, এবং আমি চাই সবাই আমার এটা দেখুক। রিসেন্টলি আমরা পিআইএম বিম মডেলিং করে উই আর সাকসেসফুল। আমরা এমইপি ইন্টিগ্রেট করতে পারি। অনেকে বিমে শুধু ইয়ে জানে, আমাদের বাংলাদেশে অলমোস্ট সবাই আর্কিটেক্টরা রেভিটে আর্কিটেকচার মডেল করতে পারে, কিন্তু আর্কিটেকচার মডেল করলে হচ্ছে না। তো আমার এমইপি স্ট্রাকচারে ইন্টিগ্রেটেড মডেলিং ছাড়া আর বিম কাজ করা যায় না। সো অলরেডি ওটা আমরা করে ফেলছি। তাহলে একটা প্রজেক্টের কস্ট অপটিমাইজেশনের যে ইঞ্জিনিয়ারিং ভ্যালুসগুলা, সেটা আমরা একটা জায়গায় নিয়ে আসছি। এবার আসি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। কমপ্লেক্স কমিউনিটিকে কিভাবে একটা অ্যালাইনমেন্টে আনা যায়। পোস্ট নর্মাল থিওরির যে আমি বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে অলরেডি, ডিজাইন থিঙ্কিং, সিস্টেমস থিঙ্কিং, পোস্ট নর্মাল থিওরি, এগুলো হলো ভেরি কন্টেম্পোরারি ডিজাইন। এগুলো কিন্তু বেসিক্যালি ভেরি কমপ্লেক্স প্রবলেম সলিউশনের মেথোডলজি, যেটা আসলে জন্ম হয়েছে সিলিকন ভ্যালি থেকে স্টার্ট আপগুলার ভেরি কুইক ইয়ে করার জন্য। সেই সমস্ত ফ্রেমওয়ার্কগুলো আমি প্রায় 6-7 বছর ধরে শেখার চেষ্টা করছি। এখন যদি আমরা মিলে ইমপ্লিমেন্ট করতে পারি যে কোনো একটা প্রজেক্ট ধরে, তাহলে এটা এটা সম্ভব। মানে দ্যাট ইজ মাই বিলিফ। আর্কিটেক্টরা বিলিভ করে না যে তারা বানাতে পারে, বাট আমি বানাতে পারি। আমি এই জন্য বিলিভ করি যে আমি আগে আমার 4 বন্ধু দিয়ে নজর ভ্যালি বানাইছি। আজকে আমার যদি এই সব ভাই বোন আর্কিটেক্টদের নিয়ে 100টা নজর ভ্যালি বানাতে চাই, আমি মনে করি দ্যাট কাইন্ড অফ স্ট্রেংথ অ্যান্ড কি বলবো, যে পজিটিভিটি আমার মধ্যে আছে। তো আমরা যদি সময় দেই, আমার সময় আছে আমি এটার জন্য, আমি যেন কৃষক হতে পারি, যদি তোমরা সবাই হেল্প করতে পারো। থ্যাংক ইউ। আমি আমার প্রশ্নটা হচ্ছে একটু সবগুলা কম্বাইন্ড, রুম্মান, তারপরে হচ্ছে মনন যেগুলো বললো, অনুক্তা বললো, এরপর আপনার কাছে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমি বড় হয়েছি সলিমুল্লাহ রোডের যে হাউজিং গুলো, তো আহ, খুবই ছোট কম্প্যাক্ট প্লট, বাট ওখানে হচ্ছে যে প্রত্যেকটা প্রজেক্ট শেয়ার ওয়াল, তো ওখানে প্রত্যেকটা প্রজেক্টেই হচ্ছে টেরাস, ওপেন কোর্টিয়ার্ড, বিশাল বিশাল বারান্দা, ওইটার সাথে সাথেই হচ্ছে লিভিং স্পেস। তো আমি এখন চিন্তা করি যে এই লাক্সারি, মানে একদম কম্প্যাক্ট স্পেসে খুবই মিডল ইনকাম, লোয়ার মিডল ইনকাম লোকজন থাকছে, বাট এই যে লাক্সারি অফ এ ওপেন স্পেস যেখানে আমরা ছিলাম, এইটা কিভাবে করে হারিয়ে গেল? এটা আমি প্রায় প্রশ্নটা করি নিজেকেই, যে তাহলে কি এটা কি এই অ্যাপার্টমেন্ট কালচার গুলা কিনা, যে যারা ওই যে বিল্ডাররা এসে যখন বানানো শুরু করলো, এই লোকটা হঠাৎ করে এই যে মানে অনুতা যেটা বললো যে ক্লায়েন্ট নিজেই চাচ্ছে যে আমি বড় স্পেস বানাবো, হ্যাঁ আমি কোনো জায়গা ছাড়বো না, কিন্তু ওই টাইমে যারা থাকতো তারা তো সবসময় বারান্দাই চাইতো, তারা তো সবসময় একটা গাছ লাগানোর জায়গা চাইতো, তারা তো সবসময় রুফ এনজয় করতো। তো ওই মানুষগুলোর মধ্যে এই লোকটা তাহলে কখন এবং কে ঢুকালো
যে আমার বাসার সবকিছু বন্ধ করে দিতে হবে, আমার বড় বড় রুম লাগবে। আমার মনে আছে যে আমার বাবা তো বড় ওই বারান্দায় ছবি টবি আঁকতো। তো আমার যে আত্মীয়রা স্পেশালি আমেরিকা থেকে আসলে, দুলাভাই আপনি কি করেন, এই বাসাটা একটু গ্লাস দিয়ে বন্ধ করে দেন না, তাহলে তো আপনি একটা বড় রুম পান। তো আমি এখনো মানে ওই জিনিসটা চিন্তা করি, তাহলে ওই মানুষগুলা তো চেঞ্জ হয়ে গেছে। ওই মানুষগুলা কেন এখন আর ওপেন স্পেস বারান্দা চায় না? কেন আমাকে ক্লায়েন্টকে গিয়ে আমার কনভিন্স করতে হচ্ছে? whereas ক্লায়েন্ট নিজেই তো বলার কথা যে আমার আলো বাতাস লাগবে। তো এই লোকটা কে ঢুকালো? আর এই যে এস্থেটিকের যে দৈন্যতা, এইটাও তো আসলে ছিল না। আগের যে ছোট মানে মফস্বলে বাসাগুলা দেখার মতো ছিল। তো আর্কিটেক্ট ছাড়াই। কিন্তু এখন আবার যখন ওই কমন পিপল রাই ডিজাইন করছে, সেটা আবার তাকানো যাচ্ছে না। তো এই দৈন্যতাটা কোথা থেকে আসলো? আগে তো কমন পিপল যেটা ডিজাইন করতো ওটাই খুব সুন্দর লাগতো। খুবই অর্গানিক, খুবই আ আলো বাতাসালা স্পেস। এটা চেঞ্জ হয়ে গেল কেন এবং কারা এটার জন্য দায়ী? এটার কি অ্যান্সার ভাইয়া দিবে না অন্য কেউ? আমি দেই, আমি দেই, আমি দেই। খুবই ইন্টারেস্টিং, খুব খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমার আইডেন্টিটি হচ্ছে আমি চাবি বিক্রি করি। আই সেল ড্রিমস। উই উই চিট উই চিট পিপল বাই শোয়িং এ ড্রিম কি, তাই না? এর সব দোষ হচ্ছে আমাদের। সবাই কিন্তু একজনকে দোষ দিচ্ছি। এখন একটা বাড়ি ধানমন্ডির জমি, আমি তো শখানেক বিল্ডিং ভেঙে ফেলছি। আমার পাপ অনেক। আমি ওরকম সুন্দর, সুন্দর বাড়িগুলো শখানেক ভেঙে আবার তথাকথিত সুন্দরগুলো বাড়িগুলো বানানোর চেষ্টা করছি। আমি ওই পাপের স্খলনের জন্য আমি আবার মাটির কাছে কৃষক হতে চাই। এবার বাকিটা অ্যান্সার দেই। নাজ ভাই গুলশানে একটা যদি প্রজেক্ট হয়, ছেলে মেয়ে ওটা তার বাবা সরকারি জমি প্রিভিলেজ হিসেবে পাইছিল। ঠিক আছে? তারপরে সে কি করলো? ছেলে মেয়েদের সব আমেরিকা পাঠিয়ে দিল বা ইউকেতে পাঠিয়ে দিল। বুড়াবুড়ি আছে, বিদেশের ছেলেমেয়েরা ওয়েট করে কবে বাবা মারা যাবে। এটা হচ্ছে রিয়ালিটি। কারণ যত তাড়াতাড়ি মারা যাবে, ওই প্রপার্টিটা বেচে ওই টাকা ও তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে। ঠিক আছে? তো এটা ডেভেলপারের দোষ না, ওর দোষ। ওর বাড়িও যদি না ভাগ করতে চায়, এটা তো রিয়ালিটি, এটা ভাগ করতে হবে। জমি কেন গ্রামে না? জমি ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। আর পুরো ভারতবর্ষে এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা ভেরি ডিপলি রুটেড উইথ ল্যান্ড ওনারশিপ। আমাদের হাজার হাজার কেস ভাই বোনে অননেসেসারি ইয়েতে সব মারামারি করতেছে। এখনো ধানমন্ডি ৬ নম্বরে আমার বাসার পাশে একটা জমি পড়ে আছে, ভাই বোনের মারামারি। আজকে 15-20 বছর ধরে আমার একটা সাইনবোর্ড, এখন সাইনবোর্ডও খসে পড়ে গেছে। So আমাদের যে ওনারশিপের যে ডিপ অ্যাসপিরেশন, এই যে মানে এই ভারতবর্ষে আমরা ভারত ভাগ করলাম জমি ভাগাভাগি নিয়ে, দেশ ভাগ করলাম, গ্রাম ভাগ করলাম, দল ভাগ করলাম, আমরা বাড়ি ভাগ করছি। কিন্তু আমাদের ইনে কোর গভীরে আমরা আসলে একসাথে থাকার মতো আমাদের পুরো সম্পত্তির ভাগাভাগি নিয়ে। আমি জানি না এই অ্যান্সারটা কতটুকু রেলেভেন্ট, বাট হ্যাঁ প্লিজ হাসবেন। উত্তরটা অ্যাড করতে চাই। এই যে আহ, ও বলছিল দোষ সব ডেভেলপারের কোনো দোষই নেই। ডেভেলপার ল্যান্ড ওনার যেটা পারমিট করবে, সিটি লজ যা পারমিট করবে ওর মধ্যেই কাজ করে। সো লতে গন্ডগোল থাকলে, ল্যান্ড ওনারের চাহিদার গন্ডগোল থাকলে ওইখানে যাবে। কারণ ডেভেলপার তো একজন আরেকজনকে বিট করে নিচ্ছে। তোরা ও যা পারমিশন, যদি লজ স্ট্রিক্ট হয়ে যায়, ডেভেলপার ওটা হিসাব করেই করবে। যদি বলি আমরা 20% করতে পারবো, ডেভেলপার 20%ই করলো। সো এটা ক্লিয়ার করা দরকার, কারণ আমরা খুব ইজিলি দোষটা দিয়ে দিই যে ডেভেলপার। গ্রিড হলো না, 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 নট নট আমারটা শেষ করি। ডেভেলপার গ্রিড ঢোকে না। গ্রিডটা আমাদের এখানে আমরা যে গ্রিডটা দেখি, যে এক্সাম্পলগুলো বললো, সরকার সরকারি কর্মচারীদের জন্য প্লট করা শুরু করেছে। বেতন দিতে পারি না, একটা প্লট দেই, তুমি বাড়ি করে থেকো। এটা হলো আমাদের হলো এই গুলশান বনানী বাড়িধারা মডেল। এখন কে তোমাকে রাইট দিয়েছে যে তোমাকে একটা কারণের জমিটা দেওয়া হলো, তুমি আরেকজনকে দিয়ে দিচ্ছ, চলো আমরা প্রফিট শেয়ার করি। এই জমিটা তো মানুষের থেকে অধিগ্রহণ করা হয়েছে। তো আমি থাকি ওরকম একটা বাড়িতে, আমার বাবা 5,000 টাকায় জমিটা পেয়েছে ধানমন্ডিতে। তো আমি মনে করি, আমি আমার ভাই বোন যদি মনে করি যে আমাদের লস হচ্ছে, তাহলে এটা তো
রং থিঙ্কিং, এটা গ্রিড এখানেই আসে। আমি তো পেয়ে গেছি, এটা আবার দেওয়া হয়েছিল এক কারণে, বাড়িটা থেকেছে, ইট সার্ভস ইট পারপাস। এখন আমাকে তো অ্যাকসেপ্ট করতে হবে যে আই ডোন্ট রিয়েলি ডিজার্ভ দিস। ওইখানে গ্রিডটা অনেক ডিপার একটা। এটা খুব ইজি সলিউশন হলো দে ডোন্ট মেক প্লটস। অনেক এক্সাম্পল আছে, প্লটস না বানালে এই যে 5 ফিট সেটব্যাকের কোনো দরকারই নেই। আমরা যত রাস্তা সেভ করব, এটার মধ্যে ইউ ক্যান মেক হিউজ ওপেন স্পেসেস। তুমি যে এক্সাম্পল বললে, ওটা তো তুমি বিল্ড করেন, তোমার বাবা বিল্ড করেন, তোমাকে বিল্ড করে দেওয়া হয়েছে, তুমি ওর মধ্যে ইনহ্যাবিট করছো। তোমার হাতে যদি থাকতো যে কিভাবে আমি এটাকে চেঞ্জ করতে পারি, বিল্ড করতে পারি, তোমার বিল্ডিংয়ে অনেকেই এটার চেহারা খারাপ করে করতো। সো ইম্পর্টেন্ট হলো যে মানুষ, এই যে ডাক্তার যেমন তোমার হার্টের জন্য মাংস খেও না যদি বলে, তোমাকে তো জিজ্ঞেস হয় না তুমি মাংস খাবে কি খাবে না, তোমার জন্য ভালো না, ডোন্ট ডু ইট। তো ওই রকম সবাইকে তো নিজের ভালোটা বোঝার কথা না, কিন্তু সিস্টেম শুড বি দেয়ার যেখানে তোমার জন্য কি ভালো ওইটাই তৈরি হবে। সো এই যে প্লটস না দিলেই কিন্তু আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। প্লটস যেন এই যে ধানমন্ডির মতো একটা জায়গায় 2টা ডেভেলপারকে বলো যে এতটুক, দিস ইজ নট এ নিউ মডেল, এতটুক জমি আছে, তুমি 50% নিবে, আমি 50% নিব, কিন্তু আমার 50% এই সাইজ প্লট করবে, এতটুকু খেলা মার দেবে, এতটুকু কি করবে, সবই করা যাবে। সিঙ্গাপুরের মতো জায়গায় কয়টা প্লট আছে? খুব কম প্লট আছে, সবই হাউস। সরি সুমনা, তোমার এই করে নিলাম। আর প্রথমেই হচ্ছে মানে দারুণ একটা প্রেজেন্টেশন। আমরা তো খালি সমস্যা আইডেন্টিফাই করতেছি, তার সমাধানের একটা মানে যে পথ আমাদেরকে দেখানোর জন্য অসংখ্য, নিশ্চয়ই পথ একটা না, পথ আরও নিশ্চয়ই হাজারটা আছে, তার অন্তত একটা পথ তো আমাদের সামনে আপনি তুলে ধরলেন। তো আপনার এইখানে আমার যেটা আরো মনে হয় সেটা হচ্ছে যে আসলে সোসাইটি বা এই যে মানুষ, মানে আমার মনে হয় যে প্রথম যে কোশ্চেনটা ছিল যে এই মানুষগুলা কি পাল্টায় গেল না, আচ্ছা, মানে আমাদের এই যে চেঞ্জগুলো আসলো কেন? আমাদের মানুষরাই তো অন্যরকম চাচ্ছে, মানে যে মানুষগুলো একরকমের লাইফ স্টাইলে বড় হয়েছে তারাই এখন চাচ্ছে আর এক রকম। তো অ্যাকচুয়ালি মানে আমরা যদি পুরো হিস্ট্রিটা দেখি মানুষের, তাহলে সবসময় মানুষ এরকমই, মানে মানুষ তো একটা প্রোগ্রামড একটা অ্যানিম্যাল, মানে তার ভেতরে এই গ্রিড আছে, তার ভেতরে এই ব্যাপারগুলো আছে, এটাকে অস্বীকারও করা যাবে না এবং বলাও যাবে না যে কালকে থেকে সব মানুষ মানে কোনো গ্রিড থাকতে পারবে না বা গ্রিড মানেই অন্যায়। তো এগুলা থাকবেই, কিন্তু তারপরেও পরিবর্তন তো হয়। মানে তার সবচাইতে আমরা তো একদম এরকম একটা পরিবর্তনের মধ্যেই আমরা এখন আছি যে মানুষ যখন অনেক সময় ভুলেও যায় যে তারা আহ, মানে কোন অবস্থায় আছে, এই অবস্থাটা কি ভালো নাকি খারাপ, মানে তারা যা করতেছে এটা কি ঠিক করতেছে না ভুল করতেছে, মানে মানে ওর সঠিক সময় মেনে নেয় যে যেভাবে চলতেছে এভাবেই চলবে, এরকম একটা অবস্থায় চলে যায়। কিন্তু তখন কিছু ড্রিমার তাদেরকে আবার নতুন করে আবার ভাবতে শেখায় যে না, যেভাবে চলতেছে এর ভেতরে কতগুলা জায়গায় গলদ আছে, এই জায়গাগুলা পাল্টাতে হবে এবং পাল্টালে এইভাবে পাল্টানো যায়। তো সারা দুনিয়াতে বারবারই এই ঘটনাগুলাই ঘটছে। কিছু ড্রিমার তাদের সামনে এমনভাবে কিছু একটা স্বপ্ন তৈরি করে দিয়েছে যে স্বপ্নটা একসময় বাকি সব মানুষকে মানে নিয়ে আসছে রাস্তায়, অনেক সময় রাস্তায় নিয়ে আসছে। আমরা এই কয়েকদিন আগেই দেখলাম যে যখন আমরা ভাবতেও পারি নাই যে হাসিনা রেজিমের অবসান ঘটবে, কারণ আমরা সবাই মেনে নিছিলাম, জাস্ট অল্প কিছু ড্রিমার মানে নাই, সেই ড্রিমারদের তাড়নে একসময় কিন্তু এটা পাল্টায় গেল। আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা জানি, সে সময়ও ব্যাপারগুলো এরকম হয়েছে, মনার্কি থেকে ডেমোক্রেসি আসছে এভাবে। মানে একটা সোসাইটি আসলে কি চায় এটা তো সোসাইটির প্রতিটা মানুষ আসলে তাদের পক্ষে রিড করা সম্ভব না। তো এরকম এই যে আমরা একটা স্পেশালিস্ট একটা গ্রুপ, আমরা জানি যে আমাদের এই আর্কিটেক্টরা শুধু একটা বাড়ি ডিজাইন করতেছে না, তারা আসলে আপনার একটা মানে সোসাইটি বা লাইফস্টাইল ডিজাইন করতেছে। তো তাদের লাইফস্টাইলটা কি হলে আসলে তাদের ড্রিমড একটা সোসাইটি তৈরি হওয়া সম্ভব, এটা যদি আর্কিটেক্টরাই এখন আস্তে আস্তে সেইটা নিয়ে কাজ করে এবং এই পলাশ ভাইয়ের মতো আরো কিছু মানুষ যদি এটার দু একটা উদাহরণ সামনে তৈরি করতে পারে, তাহলেই আসলে এই মুভমেন্টটা সম্ভব এবং একসময় এটা বাকি মানুষদেরকে বোঝানো সম্ভব। কারণ অন্য মানুষদের মধ্যে এখন ধারণাই নাই যে এর বাইরে অন্য কোনো কিছু করা সম্ভব। থ্যাংক ইউ পলাশ ভাই।
আমি একটু দাঁড়ায় কথা বলি, আমি আসলে বসে অ্যাকচুয়ালি লাস্ট কিছুদিন আগে নাওয়াজ স্যার যে কথাগুলো বললেন ওটার কনটেক্সটে একটু বলি। আমরা আসলে যে এতক্ষণ ধরে যে ফাইটটা হচ্ছে এটা আসলে মোর সিটি ওরিয়েন্টেড। আমি বলব না যে আসলে আমাদের রুরাল ওরিয়েন্টেড, বিকজ এই পলিসি মেকিং গুলো মোস্টলি আসলে সিটিতে ফাইটটা হচ্ছে, সিটি মেগা সিটি এই জিনিসগুলোতে আসলে ফাইটটা হচ্ছে। আমাদের এখানে ১ স্কয়ার মাইল বা ১ স্কয়ার কিলোমিটারের মধ্যে যে পরিমাণ আসলে ক্যাপাসিটি বিল্ড আপ তৈরি করা দরকার সেটা নিয়ে কিন্তু আসলে ফাইট। সেখান থেকে আসলে প্রফিট বের করার চেষ্টা করা হচ্ছে। সেখান থেকে আসলে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হচ্ছে। সেখান থেকে কিন্তু আসলে গ্রিড তৈরি হচ্ছে, সেখান থেকে প্রফিট তৈরি হচ্ছে এবং এগুলো থেকে আসলে অন্যান্য জিনিসগুলো তৈরি হচ্ছে। সেটা কিন্তু আসলে আমি যদি একটু যাই যে পিরোজপুরে একটা গ্রামে, আমি ওখানে ওই এলাকাটায় ওই মফস্বল শহরে যদি আমি এটা করি, ওখানে কিন্তু এটা তৈরি হচ্ছে না। সো ওইখানে কিন্তু আসলে চিত্রটা অন্যরকম আরকি। না হচ্ছে, বাট এটা আসলে ওই যে স্পিডে এখানে হচ্ছে, যে স্পিড আমি বলছি যে স্পিডে এখানে হচ্ছে, ওই স্পিডে ওখানে হচ্ছে না। আচ্ছা, এখন গ্রামের পলিটিক্সটা আবার একটু অন্য টাইপের পলিটিক্স। ভিলেজ পলিটিক্সটা আসলে সিটি পলিটিক্স থেকে একটু ডিফারেন্ট। সো ওইখানে হয়তো একটু ডিফারেন্ট হচ্ছে। আমি আসলে যে পয়েন্টগুলো কয়েকটা ছোট, ছোট পয়েন্ট আমি গতকালকে কনটেক্সট এবং আজকে কনটেক্সটটা থেকে আসলে বলতে চাচ্ছি যে আ আমাদের আসলে করার কি আছে? আমরা আর্কিটেক্টরা যখন পাস করে বের হয়ে আসি, তখন কিন্তু ১ম স্টেপটা হয় যেখানে আসলে আমরা চেষ্টা করি যে আমরা আ নিজেদের আর্নিংটা কিভাবে করব। মানে আমি তো এতদিন ধরে পড়ালেখা করেছি। আমি আমার বাবা-মার কাছে নিয়েছি। এখন আমি আসলে নিজেকে কিভাবে সেলফ ডিপেন্ডেন্ট করব। সেখান থেকে আমি জবে যাই। সেখান থেকে হয়তো কোনো একটা ফার্মে কাজ করি অথবা কোনো একটা কিছু ডেভেলপারের কাজ করছি, হ্যাঁ? কখন আসলে সেলফ রিয়ালাইজেশনটা আসে যেখান থেকে আসলে ধরেন হচ্ছে আমি একটা ডিফারেন্ট কিছু করার চেষ্টা করব। আমরা যখন একবার আমার পার্টনার এখানে রাজন ছিল, দেখতে পাচ্ছি না। রাজন আর আমরা কাজ করছি লাস্ট 16 ইয়ার্স ধরে। সো আমরা যে সময়টা থেকে আমরা কাজ শুরু করি, কাজ শুরু করার পর একটা পর্যায়ে গিয়ে আমরা যেমন বললাম যে আসলে কি আমরা কমার্শিয়াল আর্কিটেক্ট? কয়েকদিন আগে আমরা হাসিফ ভাইয়ের কাছে গেছি। হাসিফ ভাই, আমরা তো আসলে এই টাইপের কাজগুলো করে আসছি এবং এগুলো করতে, করতে, করতে দেখা যাচ্ছে আমরা কি আসলে কমার্শিয়াল আর্কিটেক্ট? হ্যাঁ, আমরা নিজেকে কোয়েশ্চেন করছি। হাসিফ ভাই বলতেছে, "তুমি কেন কমার্শিয়াল আর্কিটেক্ট বলতেছো? তুমি কি যে বিল্ডিংটা বানাইছো সেটা কি মানুষের জন্য বানাও নাই?" আমি বলছি, "হ্যাঁ, তো বানাইছি তাহলে?" তোমার ওই বিল্ডিংটাতে থেকে যদি একটা মানুষ যদি কমফোর্টেবল থাকে, দ্যাট মিনস তুমি ওটা কিন্তু হিউম্যান সেন্ট্রিকই ডিজাইন করছো। এমন না যে তোমাকে আসলে কিন্তু গ্রামে একটা ঘর বানাইলাম, ওই জিনিসটা ডিজাইন করলাম, তাহলেই তুমি আসলে হিউম্যানিটেরিয়ান আর্কিটেক্ট হইলা। তুমি যখন একটা বিল্ডিং ভালো একটা ভালো বিল্ডিং ডিজাইন করে ওখানে যদি একটা ভালো একটা মানুষ যে তার ওই যে একটু আগে যে রোমান যে কথা বলল, মানুষজন কি আসলে আ মিডল ইনকাম মানুষজন কি অ্যাপার্টমেন্ট কিনতেছে না? তারা তাদের সমস্ত পুঁজি দিয়ে কিস্তি দিয়ে কিনতেছে না, প্রতি মাসে কিস্তি। লোন নিচ্ছে, লোন নিয়ে কিস্তি দিয়ে কিনতেছে। তাহলে কি সে কিনতেছে না? সো সেই বিল্ডিংটা যদি তুমি আসলে তার জন্য সাকসেসফুলি ডিজাইন করতে পারো, দ্যাট ইস আলসো অ্যান হিউম্যানিটেরিয়ান আর্কিটেকচার, রাইট? সেটাই কিন্তু ফেলে দেওয়ার কিছু নাই। তাহলে সেক্ষেত্রে আসলে আমরা যে কাজগুলো করতেছি সেগুলোকে আসলে একদম পুরোপুরি ফেলে দেওয়া যাবে না। বাট সেটাকে আসলে আমরা কিভাবে কন্ট্রোল করতেছি? মিডল ইনকাম পিপল দের জন্য আসলে আমরা ওইভাবে করছি কিনা? আমাদের একটু যদি এখন ধরি যে জিনিসগুলো আসলে আমাদের ইনকামের সোর্স ছিল সেগুলো থেকে যখন বের হয়ে, হ্যাঁ, আমি যখন আসলে আমার লাইফে একটা জায়গায় স্টেবল আর্নিং এর একটা প্রসেস তৈরি করার পরে তারপর গিয়ে যদি আমি ধরেন হচ্ছে হিউম্যান সেন্ট্রিক ডিফারেন্ট কাইন্ড অফ আর্কিটেকচার নিয়ে যখন আমি চিন্তা করি তখন কিন্তু দেখবেন যে ওই আর্কিটেকচার গুলো কিন্তু আসলে কনস্ট্রেন্ট থেকেই তৈরি হয়েছে। বাজেট কনস্ট্রেন্ট বা ইয়েগুলো, বাজেট কনস্ট্রেন্ট বলেন, হচ্ছে মানুষের ক্যাপাবিলিটি কনস্ট্রেন্ট, এগুলো নিয়ে যদি আমি চিন্তা করি তখনই কিন্তু দেখবেন আমি যদি বলি মেইন ম্যাডামের যে ডিজাইনটা যেটা আমাদের এখানে আমার এই হলো, সেটা কিন্তু আসলে সেই পিপলদের বাজেট কনস্ট্রেন্টটাকে ওয়েল কনসিডারেশন করে একটা চিন্তা ভাবনা করা হয়েছে। অথবা ৳১,০০,০০০ বাড়ি আপার। সো এই যে বাড়ি যে বানানো যায়, ৳১,০০,০০০ যে আসলে একটা বাড়ি বানানো সম্ভব, সেইখানে যে একটা মানুষ থাকতে পারে, আজকের দিনে ৳১,০০,০০০ কিন্তু আসলে কিছু না। কিন্তু সেটাতে আসলে যে আসলে একটা লং টার্ম সেন্ট্রিক যে আসলে একটা বাড়ি বানানো সম্ভব, সেটা নিয়েও কিন্তু আসলে চিন্তা করার অনেক রকম স্কোপ আছে। এখন আমি একটা কোয়েশ্চেন এ বলতে চাই রুমান, আমার একটা জুনিয়র আছে। সে আমার সাথে অনেকদিন ধরে কাজ করে। তার সাথে আমি অনেকদিন ধরে কাজ করি। ডিফারেন্ট ফ্রম এক্সেপ্ট ফ্রম মাই আ আমার একটা দাদা ছিলেন। উনি ছিলেন হচ্ছে বাংলাদেশে একজন ওয়ান অফ দ্যা বিগেস্ট আই স্পেশালিস্ট এবং ন্যাশনাল অধ্যাপক লেভেলেই। আ উনি করতেন কি প্রতি মাসে ২ বার কুষ্টিয়াতে গিয়ে উনি হচ্ছে ক্যাম্প খুলতেন। উনি আই ক্যাম্প খুলে ওখানে গিয়ে উনি এটা বিনা পয়সায় উনি প্রতিদিন ৪৫ জন করে রোগী দেখতেন। প্রতিদিন ৪৫ জন করে রোগী। ইটস এ হিউজ টাস্ক। এবং গ্রামে কিন্তু আসলে এই ডিমান্ডটা অনেক, স্পেশালি অ্যাবাউট আই।
সো প্রো বোনো যে কাজটা সেটা কিন্তু আসলে করা যায়। আমি একটু আগে যে জুনিয়রের কথা বলছি তাদেরকে সবাই চিনে। এখন আমরা আর্কিটেক্টরা আমরা অনেক ভালো কাজ করি, কিন্তু আমাদের একটা জায়গায় একটা ট্যাবু আছে, আমরা নিজেরা চিনি। আপনার বাসায় আপনার চাচাকে জিজ্ঞেস করেন না 5টা টপ আর্কিটেক্ট অফ বাংলাদেশের নাম বলতে, আপনার চাচাকে বলে, আপনার মামাকে জিজ্ঞেস করেন 5টা আর্কিটেক্টের নাম বলতে, বলবে তুমি তো আর্কিটেক্ট। কিন্তু 5টা টপ আর্কিটেক্টের নাম কার বাসায়, কার চাচা মামা, ইভেন নিজের বাবা, সবাই না, আমি কে বলতে পারবে? পারবেন? বলেন না নজরুল গীতির 5টা আর্কিটেক্টের 5জন গীতিকারের নাম বলতে, বলেই দিবনি। সুরকার, গীতিকার সবাই, মানে হ্যাঁ। অথবা ধরো হচ্ছে ভাই 5টা ব্যান্ড, আমি 2 মিনিটে শেষ করছি। 5টা ব্যান্ডের নাম বলতে পারবে, 5টা আর্কিটেক্ট পারবে? পারবে, আই থিঙ্ক আই ডাউট। সেই জায়গাটা থেকে মনে হচ্ছে ওই জায়গাটা আমরা ফেল করতেছি। ঢাকা ডিজাইনারের ইমেজ, আশরাফুল আলম ইমেজ, ও এই কাজটা করে, সে নিজেকে আসলে প্রমোট করে। হ্যাঁ, তার প্রমোট থেকে আসলে আমরা অনেকে দূর থেকে ইউটিউবে দেখি ভিডিও, আমরা হাসি, কি করতেছে, কেন করতেছে, কিন্তু হি হ্যাজ রিচড এ লট অফ পিপল থ্রু হিজ ভিডিও। দুবাই থেকে তার লোক আসে, সে বলে তার প্রোবোনো সিস্টেমটা কি, সে সপ্তাহে একটা দিন সে মাত্র 2000 টাকা করে নেয়, 1 ঘন্টা দেয়, 1 ঘন্টার মধ্যে একটা মানুষের কি পরিমাণ কোশ্চেন আসে, ইউ হ্যাভ নো আইডিয়া। এটা যদি আমরা প্রত্যেকটা মানুষ যদি তার সপ্তাহে বৃহস্পতিবার 3টায় সন্ধ্যা 6টার সময় যদি আমি 3 ঘন্টা দিতাম, তাতে যদি 3টা করে মানুষও যদি সপ্তাহে আসলে উপকৃত হতো, তাহলে কি আসলে খুব ক্ষতি হয়ে যেত আমাদের? আমরা কি রিচ করতে পারতাম না? ইভেন আমাদের আইবিট একটা প্রোগ্রাম আছে, 64টা পৌরসভায় 64 জন আর্কিটেক্ট যায় না? তারা 64টা আর্কিটেক্ট যখন যায়, যে দিনের জন্য যায়, সেদিন যদি একটা শিডিউল হয় যে আমি সন্ধ্যার পরে আসলে ওই এলাকার 4টা মানুষের সাথে কথা বলবো, তাতে কি আসলে 4টা মানুষ যদি 64 জন হয়, তাহলে কি 288 মানুষকে আসলে রিচ করা পসিবল না পার মান্থ? আসলে কিন্তু আমরাই নিজেরা ট্রাই করতেছি না, আমাদের ট্যাবুটা থেকে আসলে আমরাই বের হইতে পারতেছি না। সো সেখানে কি আমরা চিন্তা করতে পারি কোনো সুযোগ আছে কিনা? আপনাদের সবার অনুমতি নিয়ে আমি 2 থেকে 3 মিনিট এক্সট্রা টাইম ব্রেক করতেছি, ইফ ইউ অ্যালাউ। আমি তাহলে বলবো এই সবার রুমের যে এনার্জি বা এসেন্স, সেটার আমি একটু অন্যভাবে বলি, মুরব্বী যারা আছেন বেয়াদবি হলে মাফ করবেন। সেটা হচ্ছে যে আমাদের মূল জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে বিলিফ, বিহেভিয়ার অ্যান্ড বিজনেস। মানুষের বিলিফটা ঠিক হয়ে গেলে, বিহেভিয়ার ঠিক হয়ে গেলে, ওর বিজনেস ইজ ইকুয়াল টু ট্রানজাকশন, এভরি ট্রানজাকশন। আর্কিটেক্টের বিজনেস কি, অন্যদের ডিজাইন করে দেয়, এটা একটা কনটেক্সট। আর একটা হচ্ছে যে আসলে ডিপ অ্যাসপিরেশন অফ প্রত্যেকের অ্যাসপিরেশন কি, ঠিক আছে? এটা হলো ওয়েলথ, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট। লক্ষ্মী, সরস্বতী হচ্ছে ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট, নলেজ, আর দুর্গা হচ্ছে পাওয়ার, আর লক্ষ্মী হচ্ছে সম্পদ। সম্পদটা লাগে ক্ষুধা নিবারণের জন্য। এই সম্পদটা মিনিমাম কতটুকু আর ম্যাক্সিমাম কতটুকু, এই রেঞ্জটাকে বলে গ্রিড অ্যান্ড নিড। নিড হচ্ছে যতটুকু মিনিমাম লাগে, আমরা আসলে নিড আর গ্রিডের মাঝামাঝি যদি যেতে পারি সবাই, তাহলে সুন্দর একটা ভালো মানুষ হওয়া যায়, যেটা বলেন। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার এই এই হাউজিং করা যাবে কিনা, আমি নিজে ডিপলি বিলিভ করি এটা করা যাবে, এবং আমার বিহেভিয়ারে আমি সেটা তৈরি করার চেষ্টা করতেছি, এবং আমি ট্রানজ্যাকশনে বিজনেস লেভেলে সবার সাথে পার্টনারিং করতে চাই। আমার টাইম, আমার অভিজ্ঞতা, যেটুকু আমি জানি বুঝি, এবং এটা যদি হয় আমাদের আর যদি কেউ আসে স্পেসিফিক এটা নিয়ে, যদি সবারই অনেক প্রশ্ন আছে, আমি যেটুকু জানি বুঝি, প্লাস সাথে আমাদের সাথে যারা মনে করি যে যারা জানবে, যদি এটা কালেকটিভ হয়, আমরা মনে করি এটা একটা কালেকটিভ, হাউজিং কালেকটিভ, এটার বাদেও আমরা একটা হাউজিং কালেকটিভ আজকে তৈরি করলাম। সেখানে সবাই যদি কন্ট্রিবিউট করে যে কোনোভাবে, তাহলে এটা না হওয়ার তো কোনো কিছু নাই। অনেক ধন্যবাদ।